দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। মাননীয় স্পিকার এবং তার প্রকাশ এখানে চট্টগ্রামের ছাত্রদল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবে সংশ্লিষ্টতা নেই। বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। ইসলামী ছাত্র শিবির লেখার বদলে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে গুপ্ত রক্কাটা পার্টি। এরা দেখা গেল যে বিড়াল থাকে, কিন্তু যখনই একটু সুযোগ পায় তারা বাঘ হওয়ার চেষ্টা করে, কিন্তু বিড়াল কোনোদিন বাঘ হইতে পারবে না। সবার আগে বাংলাদেশ। বিএনপি হচ্ছে একটা ক্রাইসিস ম্যানেজার। আল্লাহ বিএনপি কে মনে হয় পাঠায় বাংলাদেশে যে একটা করে ক্রাইসিস আছে, তুমি এটা এসে কিছুটা ঠিক করে দিয়ে যাও, তারপরে দেখা যাবে। তারেক রহমান সবচেয়ে দুর্ভাগা নেতা। সে পরীক্ষায় বসার আগে তার রেজাল্ট দিয়ে দিচ্ছে যে ফেল, ছাত্র খারাপ। আর পরীক্ষা বসতে দে, তারে রেজাল্ট খাতা দেখে বল যে এত পাইছে, এই জায়গায় সে ফেল করছে। আগে জাজমেন্ট দিয়ে দিচ্ছেন কেন আপনারা তার ব্যাপারে? গাজীপুরে মনে হয় মাওনাতে জামাতের আমির সেটিকে কিভাবে রাজনীতিকীকরণ করলেন। সেই মেয়েটি যে মেয়েটি কোর্টে বিয়ে করেছে, তাহলে আমি ধরেই নিব সে প্রাপ্ত বয়স্ক, সেই মেয়েটিকে অপহরণের একটি মামলা করার মতো ঘটনা তৈরি করে জামাতের আমির যেসব আবেগপ্রবণ শব্দ বলেছেন, যেমন তিনি বলেছেন যে অবুঝ মেয়ে, তিনি বলেছেন যে নিরীহ মেয়ে। তো যেসব অবুঝ নিরীহ মেয়েদের ওনারা বাল্য বিবাহ দিতে চান, তাদের পক্ষে কথা বলেন। সেই সব একটি ঘটনা, যে ঘটনাটি একটি পারিবারিক ঘটনা, সেটাকে মেনশন করে জামাতের আমির বললেন যে এই সরকার তার নৈতিক অধিকার হারিয়েছে পদে থাকার জন্য। আমি মার্দি আপার কাছে বলতে চাই, উনি কি উনার দলের প্রধানকে এই প্রশ্নটি করতে পারবেন যে ধরনের একটি অসত্য কথা, একটি নারী ইস্যুকে সামনে এনে উনি যখন এই কথাটিকে একটি রাজনীতিকীকরণ করে সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করলেন এবং অনেক দুঃখের কথা বললেন, সেটা নিয়ে নিশ্চয়ই আমার আপা সংসদে কথা বলবেন। আমি আশা করব মার্দিয়া মমতাজ আপাদের মতো মেয়েরা যারা সংসদে যাবেন, তারা অবশ্যই প্রতিটি ক্ষেত্রে দল মত নির্বিশেষে, উনার কথা আমি উনাকেই ফিরিয়ে দিচ্ছি যে আপা অবশ্যই এই কাজগুলো করবেন। নারীর প্রতি সহিংসতা, সাইবার বুলিংকে রাজনীতিকীকরণ না করে উনি প্রত্যেকটি সাইবার বুলিং, প্রত্যেকটি সহিংসতা নারীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে কথা বলবে, যদিও সেটি তার দলের বিরুদ্ধে যায়। এটা কিছু কিছু তো দেখা গেছে যে এখন ধরেন এই আন্দোলন যখন হলো, সে আন্দোলনের পরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকের পরিচয় যারা জানি, তারা ছিল হয়তো ওই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিভিন্ন নামে, কিন্তু তারা আসলে শিবিরের লোক, এরকম করে আসছে। যাই হোক, আপনি হয়তো শিবিরের কথা হয়তো বলতে চাইবেন। আপনিও ডাকসুর ভিপি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ওপেন রাজনীতি করা কত ক্রিটিক্যাল ছিল এই যুগে, সে কারণে শুধু একটু বিবেচনা করলে আপনি নিজেই স্টুডেন্ট লিডার আপনি ফিল করবেন। তারা ওখানে ছিল, তো একটা লোক তার রাজনৈতিক কৌশল হিসেবে সে কোথাও পরিচয় দিয়েছে, কোনো পরিচয় দেয়নি। এটা তো সব রাজনীতির, যেখানে আপনি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে রাখলেন, একটা ইউনিভার্সিটি অ্যাক্ট বানিয়ে নিয়েছেন, আইনের বাইরে ওখানে একটা কি বিধি তারা তৈরি করেছে, এখানে ছাত্র শিবির রাজনীতি করতে পারবে না, তো কি করে করবে? সেজন্য আমি যে রাজনীতি করতাম সেটা তো বাম রাজনীতি ছিল। সেটাই, সেই ওই যশোদের রাজনীতি। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না, কিন্তু শিবির তো ইউনিভার্সিটিতে নিষিদ্ধ না। আমরা গণবাহিনী করেছিলাম আন্ডারগ্রাউন্ড, এবং খোদ লেনিন বলতেন প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকম তৎপরতাই থাকতে হবে। ওইটাই কি জামাত করতে চেয়েছে? তা তো না। জামাত হয়তো শেল্টার নেবার জন্য কোথাও থেকেছে, মনে মনে সে পোষণ করেছে, ওইটা বিজয় নয়। পূর্বে ফেসিবাদী আওয়ামী লীগ যেইভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেবে না, ঠিক একইভাবে এখনো দেখি বিরোধী দলের বন্ধুরা ফেসিবাদীর মতোই তারা বলে যে তারা আমাদেরকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। পার্লামেন্টও বলে, পার্লামেন্টের বাইরেও বলে। মাননীয় স্পিকার না বললে ধন্যবাদ। যে ষড়যন্ত্রটা হলো আমরা এরশাদের সময়ও দেখেছি,
বিএনপির মাননীয় সদস্য আপনার বক্তব্য থাকলে শুনবো, ওনাকে অ্যালাউ করেন প্লিজ। টেক ইউর সিট করেছিল সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট, প্লিজ টেক ইউর সিট, একসাথেই বিলুপ্ত টেক হয়ে ইউর গেছে, সিট। জাতীয় আপনাকে পার্টি পরে দিব, বিলুপ্ত হয়ে বসেন গেছে, দয়া মাননীয় করে। স্পিকার। ঠিক একইভাবে আওয়ামী লীগও বিএনপিকে দমন করার জন্য 15 বছর ফেসিবাদী কায়দায় বিএনপির মানুষকে নির্যাতন করেছে, নেতাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু বিএনপির কিছু হয় নাই। এই ফেসিবাদ আওয়ামী লীগেই পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগকে। ঠিক একইভাবে আমি বিরোধী দলকে বলবো, তারা যাতে ইতিহাস থেকে শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। বাংলাদেশের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমাদের সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করবো, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করবো, কিন্তু রাস্তায় যাবো না। তাহলে হয় কি, আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। প্রয়োজন যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলোর বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কিভাবে সুসংহত করা যায়, তাহলে কিভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কিভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরো সক্রিয় করতে হবে, আরো শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দিবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। পরিবারের সাথে শেখ মুজিব পরিবার আর জিয়া পরিবারের মধ্যে পার্থক্য হলো আকাশ আর পাতাল। মুজিব ফ্যামিলি যেরকম রেসিয়াল এবং একটা ব্লাড রিলেটেড, কাল্ট রিলেটেড ব্যাপার, জিয়া পরিবার এরকম। জিয়া রহমান ক্ষমতা নেওয়ার পরে বলছিল যে আমার পরিবারের কেউ যেন সরকারি অফিসের আশেপাশে না আসে, এবং এটা আসলে কেউ কিন্তু দেখেনি। দেখেন জিয়া পরিবার, আপনি জিয়া রহমানের ভাইদের বলতে পারবেন, বোনদের বলতে পারবেন যে তারা কি করে না করে, এটা কিন্তু বলা চিনি না আমরা। জিয়া পরিবার মানে হলো একটা মোরাল স্ট্যান্ডার্ড, এটা কোনো ফিউডাল, ব্লাড রিলেটেড এবং রেসিয়াল কোনো ব্যাপার না মুজিব পরিবারের মতো। কেউ যদি মনে করে এট দ্য সেম টাইম অনেস্ট এবং দেশপ্রেমিক, জিয়া পরিবারের সদস্য, আনকন্ডিশনালি দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী এবং এটা ডেঞ্জারাসলি ট্রুথফুল, সে জিয়া পরিবারের সদস্য। এটা একটা মোরাল স্ট্যান্ডার্ড। এর জন্য তাকে ওই ব্লাড রিলেটেড, গোত্র, ওই সম্পর্ক, এটা জিয়া পরিবারের সংজ্ঞা। খালেদা জিয়া বলে নাই বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠাঁই নাই, পুরাটাই পরিবার হিসেবে দেখে সে। বললো তোর যে ক্ষুদ্র চিন্তা পরিবার কেন্দ্রিক, আর জিয়া পরিবার যে ডেফিনেশন, যেমন আকাশ পাতাল তফাৎ। চট্টগ্রামে একটা আজকে এরকম ঘটনা হয়েছে, ইন বিটুইন ছাত্র শিবির এবং ছাত্রদল, এইভাবে একটা নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে গেলে আমার একটু সময় লাগবে, আমি প্রয়োজনে সেটার উপরে 300 বিধিতে বিবৃতিও দিতে পারবো। তবে একতরফাভাবে ব্লেম আমি যেমন দিতে চাই না, মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে ইত্যাদি।
রাজাকার বললে জামাত খেপে, গুপ্ত বললে শিবির খেপছে। অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল যে কিভাবে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করা যায়। অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। কালকে তারা নির্মম নৃশংসভাবে ছাত্রদলের নেতাকর্মীদের উপর চট্টগ্রাম সিটি কলেজে হামলা চালিয়েছে। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা কেন ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছেন? কালকে দেখেছেন দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করেছে এবং বেধড়কভাবে কুপিয়েছে। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম, কিন্তু আমরা সেটি বেছে নেইনি। আমরা চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে এই যে গুপ্ত রাজনীতিকে সেটিকে প্রতিহত করব। গতকালকে আপনারা দেখলেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল একটি দেয়াল লিখনি করেছিল, যে দেয়াল লিখনিতে পূর্বে ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, সেখানে ছাত্রদল ছাত্র রাজনীতির বদলে লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যই যে তিনি ফ্যাসিস্টের সৃষ্ট নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও তিনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন জুলাই আন্দোলনের সকলের সাথে। আমরা যারা জুলাইকে সমর্থন করি তিনিও সমর্থন করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো তিনি কিন্তু সেই ফ্যাসিস্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে হয়। আমাদের এই সংসদের বিরোধী দলের সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সত্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। মাননীয় স্পিকার, আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের উপরে হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে, গণতান্ত্রিক ভাবে কথা বলার অধিকার তারা দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের গলা চিপে ধরতে চায়। তার প্রকাশ এখানে চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবে সংশ্লিষ্টতা নেই, গুপ্ত তারা চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররাও তাকিয়ে থাকবে না। অতএব আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মতো বিভিন্ন দলের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করা ঠিক হবে না। আপনারা আসুন আমাদের সাথে বাংলাদেশকে ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, কোনোভাবেই যেন অতীতের। ধন্যবাদ। সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে
দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব ইনশাআল্লাহ। জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে প্রাথমিক বিদ্যালয় এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী নেতাকে আজকে এই জাতীয় এটা সংকটের বিষয় নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, উত্থাপন করেছেন। আমরা শুধু অনুরোধ করেছিলাম মুলতবি প্রস্তাব বাদ দিয়ে 68 বিধিতে আমরা করতে পারি। তো আপনাকেও ধন্যবাদ, আপনারা গ্রহণ করেছেন। তবে এটাকে আমি সংকট বলতে চাই না, শুধু প্রস্তাবের কারণে আমি এখানে সংকট শব্দটা ব্যবহার করলাম, যেহেতু আপনি দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিষয়টা বলেছেন, উল্লেখ করেছেন। আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবো, আলাপ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এই মহান জাতীয় সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হোক, সেটা আমাদের কাম্য নয়। যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা অন্য বিষয়। আগে মহান জাতীয় সংসদ ছিল শুধুমাত্র কেন্দ্র, বিন্দু ছিল অন্য জায়গায়, অথবা এটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়। কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই। আমি এই জেনারেল আলোচনা এই জন্যই করছি, তথ্যভিত্তিক আলোচনা মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী করেছেন এবং মাননীয় জ্বালানি মন্ত্রী করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বোরো চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলি নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজ তো আর জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুদকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারীর পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোনো রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকব। যেমনভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত
এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি মাননীয় স্পিকার। আমার অন্তত সংসদীয় রাজনীতি ইতিহাস আমি দেখেছি বিগত দিনে কোনো সেশনে একটা বা দুইটার বেশি মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি। 68 বিধিতে খুব রেয়ার আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই জাতীয় সংসদের আলোচনাকে অর্থবহ করতে চাই। এই আলোচনাটাকে শুধুমাত্র আলোচনায় টকড আউট করে দিতে চাই না। এখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে সেটা আমরা গ্রহণ করব এবং মন্ত্রণালয়ের সেটা আমরা এক্সিকিউট করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নির্দেশনা চাইব, সেটা আমরা বাস্তবায়ন করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। এবং যেগুলো বর্ডার লাইন এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ওপারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসায়ী মনে করে অনেকটা, যে ইদার উদার করে যে মূল্য। আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বলে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যেই দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দঘোষ। এখানেও তাই হয়েছে, যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যেই ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি, জনবান্ধব এবং পাবলিক ফ্রেন্ডলি যাতে একটা বাহিনী হিসেবে এস্টাবলিশ করতে পারি, সেই জন্য কাজ করছি মাননীয় স্পিকার। আমরা ওভারনাইট এই বাহিনীকে ঢেলে সাজাতে পারবো না, সেজন্য সময় লাগবে। আমরা ওভারনাইট অন্যান্য কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আছে, যেগুলো বিজিবি সহ, এপিবিএন সহ, র্যাব সহ আরও অনেক বাহিনী আমাদের আছে, কোস্টগার্ড সহ সব জায়গায় আমরা তাদেরকে এমনভাবে কার্যক্রমের জন্য আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি, যার সুফল দেশবাসী পেয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই চট্টগ্রামের একটা জায়গা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, রাষ্ট্রের বাইরে আর একটা রাষ্ট্র হয়ে গেছিল। সেই সলিমপুর জঙ্গলকে আমরা কিভাবে উদ্ধার করেছি এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। যেখানে র্যাবের অফিসাররা দিনের বেলায় যেতে সাহস করতো না, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রকম অঞ্চলকেও আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে নিয়ে এসেছি। সুশৃঙ্খলভাবে আমরা এখন পরিচালিত করছি। সমস্ত যেগুলো দাগি আসামি সহ আর্মস ক্যাডার যে সমস্ত চট্টগ্রাম এলাকায় ছিল, আপনারা দেখছেন নিউজ পেপারে, তাদের উপরে আমরা কিভাবে অ্যাকশন নিচ্ছি সব কিছু এখানে বলা যায় না তদন্তের স্বার্থে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সুন্দরবনে যেভাবে আমরা এখন একটা সুপরিকল্পিতভাবে আমরা যে অপারেশন চালাচ্ছি, যে
ইয়েতে সমুদ্র অঞ্চলে যেখানে উৎপাত শুরু হয়ে গেছিল সেখানে আজকে কোনো উৎপাত নাই। তারপরও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না তা নয়। যদি সেই সমস্ত বিষয় মাননীয় এমপি সাহেবরা এবং স্থানীয় প্রতিনিধিরা আমাদের নলেজে নিয়ে আসে, অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা। মাননীয় মন্ত্রী, শেষ হয়ে থাকলে শেষ হয়েছে নাকি 2 মিনিট সময় চাচ্ছেন? না, যদি আপনার বক্তব্য ধারাবাহিকতা 2 মিনিটের মধ্যে শেষ করেন তাহলে দয়া করে 2 মিনিটস প্লিজ। জি মাননীয় স্পিকার, আর কি বলবো। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নেই, কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সবাই যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অগ্রিম, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা এই অ্যাটমসফিয়ারটা বজায় রাখবো। মাননীয় বিরোধী দলীয় নেতা যদি আবার আলোচনা করেন, অবশ্যই উনি অনেক তথ্য দিবেন। আশা করি অন্তত আপনারা প্রেসে অথবা অন্যান্য জায়গায় যাতে কোনো বক্তব্যে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। আমরা সবাই একসাথে আপনাদের সাথে আলোচনা করে চলতে চাই এই যাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়